না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। জেলে যাব, পালাবার পথ খুঁজব। স্ত্রীসহ বাথরুমে আশ্রয় নিয়েছিলেন 5 থেকে 7 ঘন্টা ওবায়দুল কাদের। সম্প্রতি একটি অডিও কলেই উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। ওবায়দুল কাদের বেঁচে আছেন না মারা গেছেন, তিনি দেশে নাকি অন্য কোথাও আত্মগোপনে। কেসারের শেকড় থেকে শিখরে। যখন এসব প্রশ্নে জনমনে সৃষ্টি হয়েছে গোলকধাঁধা, তখনই দীর্ঘ 9 মাসের নিঃশব্দতা ভেঙে জনসম্মুখে এক নাটকীয় সাক্ষাৎকার দিলেন পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের একসময়ের নির্বিঘ্ন সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছেই এই সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক আমল সরকারকে। তবে এটি সত্যিকারের কাদের নাকি কাদেরের কণ্ঠে এক প্রতিভূ? সেই ফোন কলে তিনি 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান, নিজের লুকিয়ে থাকা এবং নিজের কথিত নির্দোষত্ব সহ নানা বিষয়ে যা বলেছেন তা শুনলে স্পষ্ট বোঝা যায় এ এক পরাজিত রাজনীতিকের অসহায় আত্মপক্ষ সমর্থনের দলিল। এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কেউ এত খোলামেলা বক্তব্য আগে দেননি। কিন্তু প্রশ্ন হলো, এই বক্তব্য কি আত্মসমালোচনা নাকি নতুন প্রজন্মের ক্ষোভ ও বিদ্রোহকে হেয় করার কৌশলী প্রচেষ্টা? সাক্ষাৎকারের শুরুতেই কাদের দাবি করেন 5 আগস্ট তিনি মৃত্যু থেকে ফিরে এসেছেন। নিজের সংসদীয় এলাকার একটি ভিন্ন বাসায় আশ্রয় নিয়ে স্ত্রীসহ প্রায় 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন। এমন একটি বিপজ্জনক পরিস্থিতিতে তিনি বলেন, আমার ওয়াইফ বাথরুমের মুখে দাঁড়িয়ে বলছিল আমি অসুস্থ। অথচ ঠিক পরেই তিনি জানান হামলাকারীরা তার সঙ্গে সেলফি তুলতে চেয়েছিল, ছবি তুলেছে, এমনকি কেউ কেউ তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে চেয়েছিল। পরক্ষণেই আবার কেউ রক্ষা করেছে। এখানেই প্রশ্ন ওঠে, এটা কি বাস্তব অভ্যুত্থানের দৃশ্য নাকি নাটকের চিত্রনাট্য? কাদের একদিকে দাবি করেন এটা রাজনৈতিক অভ্যুত্থান না, এটা ছিল লুটপাটের অভ্যুত্থান। অন্যদিকে স্বীকার করেন ক্ষোভ থেকে জনগণ রাস্তায় নেমে এসেছিল। একজন সাধারণ ছাত্র তার সঙ্গে সেলফি তুলেছেন, অথচ তাকে মেরে ফেলার জন্য সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার কথা বলছে। এই পরস্পর বিরোধী বক্তব্য কাদেরের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কাদের এখনও দাবি করেন তিনি কোনো ভুল করেননি, বরং তিনি গর্বভরে বলেন চাঁদাবাজি করিনি, কমিশন খাইনি, পার্সেন্টেজ নেইনি। অথচ তার আমলেই দেশে সবচেয়ে বেশি চাঁদাবাজি, দলীয়করণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস এবং দুর্নীতি হয়েছে। তার নিজস্ব ছাত্র সংগঠন, যুব সংগঠন কর্তৃক সৃষ্ট ভোগান্তি, সহিংসতা, নির্যাতন এবং বিরোধী মতের দমন এখনও জাতির গায়ে দগদগে ঘা হয়ে রয়ে গেছে। প্রশ্ন যখন আসে তিনি কিভাবে এত বড় জনরোষ বুঝতে ব্যর্থ হলেন, তখনও তার উত্তর সরল, এটা আকস্মিক উত্থান ছিল। শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন দিয়ে, শেষ হয়েছে এক দফায়। এত বড় বিস্ফোরণকে হঠাৎ বলে এড়িয়ে যাওয়া আসলে নিজের দায়িত্ব এড়ানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয়। সাক্ষাৎকারের আরও এক পর্যায়ে কাদের বলেন, আমার নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন আমি সেভাবে কাজ করেছি। এই বক্তব্য রাজনৈতিক দাসত্বের এক নগ্ন স্বীকৃতি। নিজের বিবেক, রাজনৈতিক বোধ বা জনদায়বদ্ধতা কোনোটারই ছিটেফোঁটা নেই এখানে। সাক্ষাৎকারের শেষে যখন কাদের বলেন আমি চুপ ছিলাম কারণ আমার স্বাস্থ্য খারাপ ছিল, প্রধানমন্ত্রী আমার জন্য চিন্তিত ছিলেন, তখন সেটিও স্পষ্ট হয়ে যায় এই চুপ থাকাটা কোনো অনুশোচনার ফল নয়, বরং ছিল দলীয় অভ্যন্তরীণ রাজনীতির অংশ, হয়তো এক প্রকার মৌন শাস্তি। কেসারের শেকড় থেকে শিখরে। দীর্ঘ সাক্ষাৎকারে কাদের নিজেকে নির্দোষ প্রমাণ করতে যতই ব্যস্ত হন না কেন, প্রতিটি শব্দে প্রতিফলিত হয় ভয়, পরাজয়, বিভ্রান্তি ও একনায়কতন্ত্রের প্রতি অবিচল আনুগত্য। তার বর্ণনাগুলো কখনো ট্র্যাজেডি, কখনো ট্র্যাজিক কমেডি, কিন্তু কোথাওই নেই আত্মসমালোচনার এক ফুটো আলোকরেখা। এই পুরো অডিও সাক্ষাৎকার থেকে একটি বিষয় পরিষ্কার, তা হলো এক ফুটো অনুশোচনাও নেই কাদেরের। এ যেন ইতিহাসের আদালতে এক অভিযুক্তের কল্পকাহিনীর শেষ পর্ব, যেখানে সত্য অনুপস্থিত কিন্তু নিজের অব্যর্থতা প্রমাণের প্রচেষ্টা অপ্রতিরোধ্য। আর জনগণ, তারা আজ ইতিহাস লিখছে, যেখানে এই নামটি থাকবে কিন্তু গৌরবের পাতায় নয়। এই অডিও সাক্ষাৎকারে যাকে ওবায়দুল কাদেরের মতো কথা বলতে শোনা গেছে, তিনি সত্যি ওবায়দুল কাদের কিনা তা একুশে টেলিভিশন এখনও যাচাই করেনি। তবে 5 আগস্ট ওবায়দুল কাদের কোথায় ছিলেন
সে সম্পর্কে 21 টেলিভিশনের নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে তিনি ওই দিন রাজনীতির বিভিন্ন স্থানে ছোটাছুটি করছিলেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনের নেটওয়ার্ক অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশের সীমান্ত এলাকায় সক্রিয় ছিল। সবশেষে এই সাক্ষাৎকারে আরও একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। এই পরাজিত নেতারা এখনও মনে করেন সময় হলে তারা দেশে ফিরে সবকিছুর মূল্যায়ন করবেন এবং পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার সুযোগ পাবেন। সময় হলে দেশের মাটিতে সবকিছুরই মূল্যায়ন আমরা করছি, দেশের মাটিতে গিয়েও করব যখন সময় আসবে। এই উক্তিতে কাদের যে আশাবাদী শুধু ফেরার নয় বরং ক্ষমতা পুনরুদ্ধারের পথ খোঁজার দৃষ্টিভঙ্গিও স্পষ্ট। সামিউল জয়, 21 টেলিভিশন।